রাষ্ট্রে আমাদের বাংলাদেশের সমাজে যে সামাজিকতাটুকু আছে সেই সামাজিকতাটুকু এই ডিসিএসপিরা আমরা ডিসি এবং সচিবরা দেখাতে চান না। দেখেন এখানে লম্বা আলাপ করতে ইতিমধ্যে না করা হয়েছে। কয়েকটা বিষয় আমি বলতে চাই, যে বিষয়গুলো আলোচনা হয়েছে অধিকাংশ জায়গায় আমি একমত এবং মনে করি এই বিষয়গুলো একটা শুরু হওয়া উচিত এবং এই জায়গায় একটা সমাধানে আসা উচিত। আমি এর ভিন্ন একটা জায়গা নিয়ে বলতে চাই, সেটা হচ্ছে একটা প্রশাসন সংস্কার যে একটা কমিশন হয়েছে, সেই কমিশনে আমার কাছে মনে হয়েছে এই কমিশন ন্যূনতম এই রাষ্ট্রের এই শুধু প্রশাসন এই সংস্কার কমিশন না, অনেকগুলো জায়গা মনে হয়েছে যে তারা ন্যূনতম স্টেকহোল্ডার অ্যানালাইসিস করতে জানেন না। দেখেন আমি একটা চাকরি ব্যবস্থা সংস্কার করব, এখানে মোটা দাগে দুইটা স্টেকহোল্ডার আছে। একটা হচ্ছে এখানে চাকরি কারা করছেন, আর একটা হচ্ছে কাজের জন্য চাকরি করছেন। এখন বাংলাদেশের 60 থেকে 70,000 চাকরিরত এখানে আমরা রয়েছেন, এখানে 5,000 জনের প্রতিনিধি দিয়ে আপনি সেই ব্যবস্থা সংস্কার করতে চাচ্ছেন। তার মানে চাকরি যারা করছেন তাদের জন্য যে সংস্কারটি করবেন সেই চাকরি করা ব্যক্তিদের মতামত কি তারা নিতে যাচ্ছেন না। এখানে এই আপনাদের যারা প্রতিষ্ঠাতা রয়েছেন তারা মন্ত্রণালয়ে গিয়ে ঘুরছেন, তারা উপদেষ্টাদের দেখা করার শিডিউল পাচ্ছেন না, সংস্কার কমিশনে তাদের সাথে বসার মতো সময় হচ্ছে না, কিন্তু তারা এই 60,000 ক্যাডারের তারা একটা সংস্কার করতে চাচ্ছেন, তারা একটা ব্যবস্থা তারা একটা নিয়ম বানাতে চাচ্ছেন। দ্বিতীয় যে সমস্যাটা সেটা হচ্ছে এই 60,000 ব্যক্তি বাংলাদেশের 18 কোটি মানুষকে সেবা দেওয়ার জন্য এই চাকরিটা করেন। সেই 18 কোটি মানুষের মধ্যে প্রত্যেকটা সেক্টরে একজন কৃষক তিনি কৃষি অফিসে গিয়ে কি ধরনের সমস্যার সম্মুখীন হন, একজন কৃষকের থেকে মতামত নেওয়ার কোনো ব্যবস্থা এই সংস্কার কমিশন রাখেন নাই। একজন ভুক্তভোগী একজন মামলাকারী তিনি কতদিন ডিসি অফিসে দৌড়াচ্ছেন, একজন ব্যক্তির জমি দখল হয়ে গেছে, রাজনৈতিক নেতারা দখল করছেন, কেন তিনি সেটি উদ্ধার করতে পারেন নাই? ওই ডিসি অফিসে ওই জেলা পরিষদে কি ধরনের ব্যবস্থা তৈরি হয়েছে, কি ধরনের একটা ব্যারিকেড তৈরি হয়েছে, তার মতামত নেওয়ার মতো কোনো ব্যবস্থাই সংস্কার কমিশন তৈরি হয় নাই। তার মানে 18 কোটি মানুষের জন্য যারা সেবা দিবেন তাদের কোনো মতামত নাই, এই 60,000 ব্যক্তি চাকরি করবেন তাদের কোনো মতামত নাই, কিন্তু তারা সংস্কার করবেন, তারা এসির বসে আলাপ করবেন, তারা কিছু ব্যক্তিকে খুশি রেখে তারা সংস্কার করবেন। এবং সবচেয়ে যেই একটা অদ্ভুত যে বিষয়টি আমরা এখানে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এখন বলা হচ্ছে যে এভাবে পরীক্ষা দিয়েই তো প্রশাসন ক্যাডারে আমরা মেধার ভিত্তিতে প্রথম দিকে থেকে এসেছি। আমার কথা হচ্ছে আমার তো প্রশাসন ক্যাডারে প্রথম দিকের লোক প্রয়োজন নাই রাষ্ট্র পরিচালনা করার জন্য। যেই ছেলেটা কৃষি ক্ষেত্রে সবচেয়ে ভালো সেই ছেলেটা কৃষিতে ফার্স্ট হবে, যেই ছেলেটা আজকের প্রকৌশলীতে সবচেয়ে ভালো তিনি বাংলাদেশের ডিজাইন করবেন। এখন আমরা দেখেছি একজন প্রকৌশলী জেলায় যিনি থাকেন তার কাছে গিয়ে যখন ওখানে স্থানীয় রাজনৈতিক নেতারা মাস্তানি করেন, যখন একজন জেলা ম্যাজিস্ট্রেট একজন ইউনো কিংবা একজন এডিসি গিয়ে যখন তার উপরে মাস্তানি করেন, তাকে দেখার পরে বাংলাদেশের মেধাবী যার যোগ্যতা আছে তিনি তো আর প্রকৌশলী হইতে চাইবেন না, এটা তো খুবই স্বাভাবিক। এরকম একটা এখন যদি বর্তমান স্ট্যাটিস্টিক্সে যদি নাও হয় যে তুলনামূলকভাবে বেশি মেধাবীরা প্রশাসন ক্যাডারে যায়, এটা তো প্রশাসন ক্যাডার কিংবা রাষ্ট্রের জন্য কোনো ধরনের আনন্দের কথা না, এটা একটা লজ্জার কথা। কারণ আমরা এমন একটা ব্যবস্থা চালু করেছি বুয়েটের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা তিনি প্রশাসন ক্যাডার হইতে চাইছেন। একজন ডাক্তার ঢাকা মেডিকেলের একজন ডাক্তার তিনি ডাক্তার না হয়ে তিনি আসলে আজকে প্রশাসন ক্যাডার হতে চাচ্ছেন, তিনি চিকিৎসা দেওয়ার বিপরীতে তিনি সিগনেচার দেওয়াতে বেশি মজা পাচ্ছেন। এই যে ব্যবস্থা আমরা চালু করেছি, এই যে ব্যবস্থা আমরা একটা ব্যবস্থা চালুর মধ্য দিয়ে পুরো জাতিগোষ্ঠীকে একটা নির্দিষ্ট পার্টিকুলার 200-250 পদের বিপরীতে লড়তে বাধ্য করছি, এই বাধ্য করাটা রাষ্ট্রের জন্য কখনোই সুখকর নয়। আমরা দেখেছি ডক্টর ইউনূস সাহেব সবসময় বলেন সবাই কেন চাকরি করবেন, সবাই কেন বিসিএস দিবেন, কিন্তু আমাদের আরো রুটিন নিয়ে কথা বলতে হবে, সবাই কেন একটা চাকরির জন্য খুঁজবেন, কেন মানুষ মাল্টিপল চাকরিতে আগ্রহী হচ্ছে না, কেন সবাই পুলিশ হতে চাচ্ছে, কেন সবাই প্রশাসন ক্যাডার হতে চাচ্ছে, এই প্রশ্নটা আমাদেরকে করতে হবে। এবং এটি সরকার প্রধান হিসেবে কিংবা উপদেষ্টাদের জায়গা থেকে কিংবা রাজনৈতিক নেতাদের জায়গা থেকে শুধুমাত্র বলার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না।